আসসালামু আলাইকুম। আমরা প্রথম লেকচারে আমরা দেখলাম কিভাবে টেবিল করতে হয়, কিভাবে ক্যাশের সমস্যা সমাধান করতে হয়। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং ইউনিটের সম্পর্কে নিয়ে আলোচনা করছি। কেউ যদি প্রথম লেকচারটা না দেখে থাকেন, অবশ্যই প্রথম লেকচার দেখার পর দ্বিতীয় লেকচারে আসবেন। এখন আমরা দেখব এপিইউ নিয়ে যে সমস্যা, অর্থাৎ অ্যানুয়াল পার ইউনিট নিয়ে যে সমস্যা, এই সমস্যা সমাধান কিভাবে করব। যেরকম আমার অ্যানুয়াল পার ইউনিট যদি না দেওয়া থাকে, যেরকম বেসিক্যালি যেগুলোর থাকে না, যেরকম র মেটেরিয়াল থাকে না, ওয়েজেস থাকে না, ওভারহেডের থাকে না, ওয়ার্কিং প্রসেসে থাকে না, তারপরে হলো ফিনিশ গুডের থাকে না, অর্থাৎ এগুলোর বিষয় থাকে না। তো আমরা এগুলো কীভাবে করবো, এগুলো নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ এপিইউ দশমিক বা পার্সেন্টে থাকলে এটা কীভাবে করব, লেখা আছে যে সেলিং প্রাইস 500 পার ইউনিট, রো মেটেরিয়াল আছে 0.40, ওয়েজেস 0.10, ওভারহেড 0.30, প্রফিট 0.20। এখন এপিইউ যে বের করুন, রো মেটেরিয়ালে কীভাবে বের করুন, ওয়েজেস কীভাবে বের করুন, ওভারহেডে কীভাবে বের করুন, প্রফিটটা কীভাবে। মূলত আমাদের প্রফিট লাগে না, মূলত র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড এই তিনটারই লাগে। তাহলে দেখা যাক এপিইউর ক্ষেত্রে যেহেতু লেখা আছে যে সেলিং প্রাইস আমার কত, 500 পার ইউনিট, তো 500 পার ইউনিট। তো র মেটেরিয়াল বলছে এটা অ্যাকচুয়ালি এটা পার্সেন্ট বুঝাইতেছে, অর্থাৎ এটা পার্সেন্ট বুঝাইতেছে যে 40% দাও। 40% থাকলে আমরা 0.40 লিখি, হ্যাঁ। তাহলে 10% দেওয়া, 30% দেওয়া, 8% দেওয়া, তো পার্সেন্ট আমার দশমিকে কনভার্ট করে দিছে। ওকে, তো 500 ইউনিট সেলিং, তাহলে আমার 0.40 এটা গুণ করলে এটা আসে। আবার ও যেছে অনুরূপ 500 ইউনিট 0.10, তাহলে আমার 50 পার ইউনিট আসে, অ্যানুয়াল পার ইউনিট। আবার ওভারহেডে আছে 30%, অর্থাৎ 0.30, 500তে 0.30 ধরা আমরা বের করে ফেলবো। যদি কখন আমার পার্সেন্টে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করব, লেখা আছে যে সেলিং, অর্থাৎ সেলিং প্রাইসে আমরা যে পার্সেন্ট দেওয়া আছে ওটার দ্বারা গুণ করব। লেখা আছে সেলিং 50 পার ইউনিট, তো র মেটেরিয়াল আছে 55%, ওয়েজেস আছে 18%, ওভারহেড আছে 17%। তো র মেটেরিয়াল আমার এই যে সেলিং যেটা থাকবে, অর্থাৎ এটা সূত্র, এটা সেলিং প্রাইস ইন্টু পার্সেন্ট। আমরা এটা করলেই আমরা প্রতিটার বের হয়ে যাবে, প্রতিটার মান। র মেটেরিয়াল 55%, 55, ওয়েজেস 18%, ওভারহেড 17%, তাহলে 50 ইন্টু 55% দিলে আমার 17.5% আসে। ওয়েজেস আসে আমার 9%, ওভারহেড আসে আমার 17% করলে 8.5%। আশা করি এটা বুঝতে পারছি কীভাবে পার্সেন্ট থাকলে বের করব। সাধারণত এইটাই থাকে। তারপরে আমরা যে বিষয়টা দেখব, তারপরে আমরা দেখব রো মেটেরিয়ালের ক্ষেত্রে। রো মেটেরিয়ালের যে সমস্যা আমরা সম্মুখীন হইব, যেরকম লেখা আছে যে রো মেটেরিয়ালের অ্যানুয়াল পার ইউনিট ও সিপিইউ দেওয়া থাকলে প্রায়, তবে যেভাবে বের করবো আমরা রো মেটেরিয়াল যে আছে এটা দ্বারা ভাগ করে আমরা বের করবো। রো মেটেরিয়ালের টাকায় থাকলে তাহলে আমরা রো মেটেরিয়ালের পার্সেন্টটা বের করবো। আশা করি এগুলো বুঝেন নাই, তাহলে আমরা দেখতেছি। যেরকম দেওয়া আছে যে, অর্থাৎ এখানে আবার একটু আলোচনা করে নিই, যদি আমার রো মেটেরিয়াল অ্যানুয়াল পার ইউনিট, সাধারণত আমরা দেখছি পার ইউনিটে থাকে, সিপিইউ পার ইউনিটই যেটা আমার কল প্রাইস, এটাও কি আমার ইউনিটে থাকে। কিন্তু যদি এটা প্রায় যদি টাকায় থাকে, তাহলে আমরা কিভাবে বের করবো ওইটা দেখব। অর্থাৎ ইউনিট আছে 24,000, তারপরে দেন আবার আমরা একটা ইউনিট দেওয়া আছে ধরেন 36,000, হ্যাঁ। তো প্রথম হইল পুরাতন, দ্বিতীয় হইল নতুন। পুরাতন নতুন এটা আমরা অঙ্কের ক্ষেত্রে গেলে বুঝবো, কিন্তু আপাতত আমরা এটা বুঝে নেই। যেরকম ওই যে আমরা 50% করে বের করছিলাম যে 24,000-এ 50%, অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল যেটা 36, এটা আপনি বুঝেন নাই, আমিও বুঝতে পারছি আপনি বুঝেন নাই, কিন্তু আপাতত এটা মনে রাখেন, যেটা দেওয়া থাকবে ওটা পুরাতন, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করবো ওটাই কি নতুন। তো এই ক্ষেত্রে আমরা রো মেটেরিয়ালে দেওয়া আছে পার ইউনিট দেওয়া আছে, তারপর রো মেটেরিয়াল কি আবার টাকা দেওয়া আছে, অর্থাৎ সিপিইউ নাই, ইউনিটে যেটা দেওয়ার কথা কল প্রাইস ওটা আমার দেওয়া নাই। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, এটার পালা। যে অঙ্ক দিনে হলে যেরকম 360 দ্বারা, তাহলে সেক্ষেত্রে ভাগ হইব। যদি আমার সাপ্তাহিক হয়, সাপ্তাহিক হলে কি 52 দ্বারা ভাগ করব। যদি আমরা মাসিক হয় তাহলে 12 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দিনের ধরে 360 দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এপিইউ যেটা অ্যানুয়াল পার ইউনিট দেওয়া আছে 60 উঠাইলাম, আর পুরাতন ইউনিট কত 24,000 ইন্টু সিপিইউ আমার দেওয়া নাই, সিপিইউ টাকায় আছে,
বুঝেন, কিন্তু সিপিইউ টাকায় আছে। আচ্ছা, তাহলে 360 দ্বারা ভাগ, তাহলে সিপিইউ বের করুন। তো টোটাল এটা টাকা কত? 3,60,000, 3,60,000। অর্থাৎ আপনি এখানে যে জিনিসটা বুঝবেন ওটা হলো যে যদি আমার সিপিইউ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সিপিইউ কীভাবে বের করবো? সিপিইউ বের করবো কি? পুরাতন মান ধারা। সিপিইউ বের করবো কি? পুরাতন মান ধারা। এখানে আপনারা এতটুকু আপনার ইনফরমেশন, আর কিছু আপনার জানা লাগবে না। অর্থাৎ যদি আমার সিপিইউ টাকা থাকে, সিপিইউ বের করবো কীভাবে? পুরাতন মান ধারা। ওকে, তাহলে 60 × 24,000 × সিপিইউ 360। তো আমরা এগুলো যদি ক্যালকুলেশন করে গুণ করি তাহলে আমার আসে 14,40,000, নিচে কত? 360। আচ্ছা, এটা তো আপনারা জানেন, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ, আর তাছাড়াও এইভাবে করতে পারেন, এটা কাটলে আমার কত? 4,000 আসে। তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ করলে সিপিইউ আসে কত? 90 ডেজ। অর্থাৎ সিপিইউ আমরা বের করছি। অর্থাৎ আপনি একটুকু এখানে জানবেন যে সিপিইউ বের করতে হলে আমার পুরাতন মান ধারা বের করতে হয়। আচ্ছা, সমন্বয় বলা আছে যে রো মেটেরিয়ালস রিডিউস মানে কি? কমানো, হ্রাস। তাহলে 10% কমাতে বলছে, জানেন না? আপনার র মেটেরিয়ালস 60-এর 10% কমানো, তাহলে 60 মাইনাস 60 × 10%, তাহলে আমার কত আসে? 54। এটা আপনি মনে রাখবেন। ওকে, আর এই যে আমরা সিপিইউ যেটা বের করলাম, সিপিইউ বের করি আমরা কি? পুরাতন মান ধারা। যখন আমরা ক্যালকুলেশন করব ওইটা আবার একটু মনে রাখবেন, তখন আমরা কি এই যে যেটা আমরা নতুন ক্যালকুলেটর করে বের করছি, নতুন মান ধারা গুণ করব। আপনি এখানে দুইটা জিনিস আপনি জানবেন। অর্থাৎ যখন আমরা সিপিইউ বের করব তখন আমরা কি? পুরাতন মান ধারা বের করব। যখন আমরা অঙ্কের ক্ষেত্রে যাব তখন আবার নতুন মান ধারা করব। এটা যদি না বুঝেন কোনো সমস্যার, খালি দুইটা শব্দ মনে রাখবেন। একটা হলো পুরাতন মান ধারা সিপিইউ বের করা হয়, আর নতুন মান ধারা আমার ওই প্রোডাক্টের মানটা বের করা হয়। ওকে, নোট, রো মেটেরিয়ালের এপিইউ যা হয় ক্রেডিটর্সে তা হয়। এটা আমরা ইতিমধ্যে জানি যে রো মেটেরিয়ালে যা হয় ক্রেডিটর্সে তা হয়। আবার আরেকটা জানি, বলেন তো কি? ফিনিশ গুডসে যা হয় ডেবটর্সে তা হয়। কখন? যখন কি আমার সেলিং এক্সপেন্স দেওয়া থাকে না। আশা করি এর ক্ষেত্রে এইটুকুই ইনফরমেশন আমরা জানলাম। তারপর আমরা দেখব ওয়েজেসের যে বিষয়টা, যে ওয়েজেস কি প্রায় দেওয়া থাকে, আবার এক্সেপশনাল থাকতে পারে। যেরকম ওয়েজেস এরকম ব্রেকেটে দেওয়া আছে, ধরেন 40% বলা আছে ফিক্সড, আর টোটাল হলো কত? 25। আচ্ছা, তাহলে ফিক্সডের যদি 40% হয় তাহলে ভেরিয়েবল কত? তাহলে 100 হইতে কত লাগে? ধরেন এখানে 40 দেওয়া আছে, এখানে টোটাল হবে 100, তাহলে ভেরিয়েবল কত? 60। ওকে, তাহলে আমরা যদি দেখি, যদি ব্রেকেটের, যদি এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি ব্রেকেটে পার্সেন্ট দেওয়া থাকে তাহলে এইখানে দুইটা তথ্য আছে। কি কি? একটা ভেরিয়েবল কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। আর ভেরিয়েবল কস্ট হয় পার টাকার উপরে, এটা আপনি মনে রাখতে হইব। এখানে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হলো কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড, একটা ভেরিয়েবল কস্ট আর একটা ফিক্সড। অর্থাৎ ব্রেকেটে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে এখানে দুইটা মান আছে, একটা হলো কি ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। আবার ভেরিয়েবল কস্ট হয় পার টাকার উপরে, আর ফিক্সড কস্ট হয় টোটাল টাকার উপরে। দুইটা শব্দ আপনার একদমই মনে রাখতে হবে। ভেরিয়েবল হয় কিসের টাকার উপরে? পার টাকার উপরে। আর ফিক্সড হয় টোটাল টাকার উপরে। তাহলে পার টাকা বলতে আমরা দেখি, যেরকম 60%, 40% যদি ফিক্সড হয় তাহলে 60% কি? ভেরিয়েবল। তাহলে 25 × 60%, তাহলে কত হয়? 15। আবার বলছিলাম ফিক্সড হয় কিস টাকার উপরে? টোটাল টাকার উপরে। আচ্ছা, তাহলে দেখি, আর ফিক্সড কস্ট হয় টোটাল টাকা। অর্থাৎ যা থাকবে তার পার্সেন্ট করলে, পুরাতন ইউনিট দ্বারা গুণ করলে, নতুন ইউনিট দ্বারা ভাগ। না বুঝলে কোনো সমস্যা নাই। ধরেন 40% বলছে ফিক্সড, তাহলে 25-এ 40% করলে যেটা আসবো, ধরেন 10 আসছে। এখন আমরা একটু আগে যেটা দেখলাম, পুরাতন মান দ্বারা আমরা একটা সিপি বের করি বা নতুন মান দ্বারা ক্যালকুলেশন করি। আর এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হইব যেটা, যদি কোনো পার্সেন্ট দেওয়া থাকে, ভেরিয়েবল হয় কি? পার টাকার উপরে, আর ফিক্সড হয় কি? টোটাল টাকার উপরে। আচ্ছা, তাহলে এই টাকা আসলো, তো ভেরিয়েবল যেটা হয় পার টাকার উপরে, অর্থাৎ এখানে 60% ভেরিয়েবল, 25-এ 60% করলে যেটা হবে ওইটা ভেরিয়েবল। ওকে, ফাইন। আর ফিক্সড হয় কি? টোটাল টাকার উপরে, টোটাল টাকার উপরে। এই যে 25-এ 40%, 10। আচ্ছা, আর এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার প্রশ্নে তখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে পুরাতন মান দেওয়া থাকবে, নতুনটা আপনার বের করতে হবে। এটা প্রশ্নে বইলা দেওয়া থাকে, তখন আপনি কি নতুনটা বের করে নিলেন। তাহলে পুরাতন ধারা গুণ আর নতুন ধারা ভাগ, এই জিনিসটা আপনি এই ক্ষেত্রে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে। দুইটা তথ্য আমরা এখান থেকে জানবো, আপনারা কিছু জানানোর দরকার নেই। ভেরিয়েবল হয় পার টাকার উপরে, ফিক্সড হয় টোটাল টাকার উপরে। ফিক্সড যখন বের করবো, পুরাতন ধারা গুণ নতুন ধারা ভাগ। আপনি এগুলো নোটে উঠায় নেবেন, কিন্তু আপনার এখান থেকে এই দুইটা জিনিসই জানা, আর কিছু না। আশা করি বুঝতে পারছি।
কোনো পেন নেবেন না, এই অধ্যায় সোজা আছে, কিন্তু কয়েকটা জিনিস আপনার ইনফরমেশন জানতে হয়। 24,000 ইউনিট ইনক্রিজ প্রোডাকশন বাই 15 ইউনিট। ওকে, নেক্সট ইয়ার লেবার 20% ফিক্সড। এই যে আমরা বের করছি, ধরুন এই যে একটা আছে ইউনিট, তো ইউনিটটা আগে দেওয়া আছে, আবার বলতেছে কি 50% কি বাড়াইতে। ঠিক আছে, 50% যখন আমরা বাড়াবো তখন এটা কি নতুন, আর যেটা আছে এটা কি পুরাতন। আশা করি বুঝতে পারছি, এরকম ক্লু দেওয়া থাকে প্রশ্নে। তাহলে আমরা এটা যদি দেখি 24,000, হ্যাঁ 24,000 যোগ 24,000 কত বাড়াইতে 50%, তাহলে 50% যদি বাড়াই তাহলে 24,000 যোগ কত আসে, 24,000-এর অর্ধেক করলে 12,000, তাহলে আমার আসে কত 36,000। এই 36,000 কি আমরা ক্যালকুলেশন বের করছি, তাহলে এটা নতুন, আর যেটা আগে দেওয়া ছিল এটা পুরাতন। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ পুরাতন দ্বারা গুণ, নতুন দ্বারা ভাগ, এটুকু আমাদের শেষ। আশা করি বুঝতে পারছি। এখন এটার ক্ষেত্রে আমরা যদি দেখি লেবার 20% বলছে ফিক্সড, তাহলে 80% কি বলেন তো ভেরিয়েবল। হ্যাঁ আচ্ছা, তাহলে আশা করি এটা আপনি মাথায় রাখছেন। আর ভেরিয়েবল হয় কিসের টাকার উপরে, পার টাকার উপর, অর্থাৎ যা থাকবো তার দ্বারাই গুণ হইব। তাহলে 50-এর 80% করলে এটা। আর এই যে হারামজাদায় ফিক্সড হয় কি টোটাল টাকার উপরে, এটা কিন্তু মনে রাখতে বলছিলাম। তাহলে ফিক্সড 50%, ফিক্সড কত 50 ইন্টু কত 20%, এই যে টাকাটা আসলো এখন টোটালটাকেই করবেন। পুরাতন ধারা কি গুণ, এই যে পুরাতন 24, আর এই যে নতুন বের করতে গেছে 36, এই 36। আশা করি একটু এখন বুঝতে পারছেন, প্রশ্ন যাওয়ার আগে যেহেতু এটা দিয়ে দিচ্ছি, খুব উপকৃত হইল। আচ্ছা, 3 নাম্বার যেটা প্রশ্নে উল্লেখিত পার্সেন্ট যা থাকবে তাই। অনেক সময় দেখা থাকে যে পার্সেন্ট এত পার্সেন্ট ধরতে হইব, তাহলে ধরতে বললে আমার যা নির্ধারিত তাই ওইটাই ধরতে হইব। আচ্ছা, 4 নাম্বার সিপুর যে সমস্যা হয় কল প্রাইসের, যেরকম লেখা আছে ওয়েজেস 1/2, তাহলে 1 তো আছে, এরপরে অর্ধেক, অর্থাৎ আমরা যেটা কি বলি 1.5 বলি, উইকস দেওয়া। অঙ্কে যদি সাপ্তাহিক হয়, তাহলে আমরা যদি দেখি এখানে একটু যে সমস্যাটা হয়, অঙ্ক যদি সাপ্তাহিক হয় অর্থাৎ এক মাসে কত, অর্থাৎ অঙ্ক যদি সাপ্তাহিক হয় অর্থাৎ আমরা 1 উইক পাইছি। 1 উইক মানে কি 1 সপ্তাহ, 1 সপ্তাহের অর্ধেক, 1 সপ্তাহের অর্ধেক যদি করি আমরা কত 3.5 দিন পাই। তো 3.5 দিনে আমরা সংক্ষেপে কত ধরবো, 0.5 ধরবো। তো এই গুণের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তাহলে অঙ্কে যদি সাপ্তাহিক হয় তখন 1 সপ্তাহের অর্ধেক, তাহলে 1 সপ্তাহ 1, আর 1 সপ্তাহের অর্ধেক, তাহলে 0.5 দ্বারা গুণ হইব। এটা একটু অনেকে এই সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এটা দেখাই দিলাম আমি। এই সমস্যাটা আমারই হয়েছিল। অঙ্কে যদি দিন হয়, দিনের হলে 1 সপ্তাহ সমান 7 দিন, যেহেতু বলছে এটার অর্ধেক, তাহলে কি 3.5, তাহলে যোগ করলে 10.5 এত দ্বারা গুণ হইব। আশা করি বুঝতে পারছি। এরকম সমস্যাটা আমরা সামনে দেখব, তো ধৈর্য ধরে থাকেন। তারপরে আমরা যে জিনিসটা দেখব ওটা হলো ওভারহেডে যে সমস্যাটা হয় আমাদের। ওভারহেডে যা দেওয়া থাকবে তাই হয়, যদি সত্য দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, যে লেখা আছে ধরেন অ্যানুয়াল ওভারহেড অ্যাট 50% অ্যাক্টিভিটিস লেভেল, ওকে, ইনক্লুডিং দ্য ডিপ্রিসিয়েশন, অবচয় দেওয়া আছে 50,000, তারপর দেওয়া আছে কত 2.5 লাখ। ঠিক আছে, এই ক্ষেত্রে ওভারহেডে পার ইউনিট বের করতে হবে। হ্যাঁ ভালো কথা, পার ইউনিট যেহেতু দেওয়া নাই তাহলে পার ইউনিট বের করতে হবে না, ইউনিট দেওয়া আছে। ইউনিট দেওয়া আছে কত 2,40,000, ওকে। ধরেন আপনার প্রশ্নে দেওয়া আছে ইউনিট 2,24,000, এটা এখানে কিন্তু নাই, ধরে নিচ্ছি এটা কিন্তু। হ্যাঁ, পার ইউনিট দেওয়া আছে। অ্যাক্টিভিটি লেভেল বলে দিচ্ছে আমার 50%, অর্থাৎ 2,40,000 অ্যাক্টিভিটি লেভেল যদি এটা 50% হয়, এটা 50% হলে 1,20,000 হইব। তাহলে আমরা একটু খেয়াল করি, এটাই কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, এটা আমি এখানে লিখে দিলাম। প্রশ্নে দেওয়া আছে ধরেন 2,40,000 এর 50%, আবার সমন্বয় দেওয়া আছে অ্যানুয়াল ওভারহেড হইবে 50% অ্যাক্টিভিটিস লেভেলের। যেহেতু দুইটাই একই তাই একটাই কি 50% করলে হইব, অর্থাৎ আমার প্রশ্ন দেওয়া আছে 50% করতে হইব, আবার সমন্বয়তে দেওয়া আছে যে 50% হইব অ্যাক্টিভিটিস লেভেলের। তাহলে এটা তো এমনিও 50% করতে আছে, তাহলে আবার 50% করার কোনো প্রয়োজন নাই। এই সমস্যা কিন্তু সম্মুখীন হইবেন, অর্থাৎ আমরা একবার 50% করলেই হইব। আশা করি বুঝতে পারছি। তাহলে অ্যাক্টিভিটিস লেভেল ইউনিট 2,40,000-এর 50% করলে 1,20,000 আসে। তারপর ওভারহেড যেভাবে বের করবেন এই সূত্রটা আপনি মনে রাখবেন, যে মোট টাকা বিয়োগ কি অবচয় ভাগ ইউনিট। ওই যে আমরা ছোটকালে শিখছিলাম যে অর্জন মূল্য বিয়োগ কি
অবচয় ভাগ বছর, তাহলে আমার ইয়াটা আসছে বলুন 6 সিমিলার এখানে মোট টাকা কত 2.5 লক্ষ, তারপর বিয়োগ অবচয় কত 50,000, তারপর ইউনিট কত বের করছি আমরা 1,20,000 দ্বারা ভাগ করলে আমাদের ওভারহেডের পার ইউনিট চলে আসলো। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, অর্থাৎ ওভারহেডের যদি আমার পার ইউনিট দেওয়া না থাকে তাহলে মোট টাকা বিয়োগ ডেপ্রিসিয়েশন ভাগ কিব ইউনিট দ্বারা ভাগ, বাস যেটা আসবে পার ইউনিট। এখান থেকে এই জিনিসটা আপনার জানতে হইব। তারপরে যদি আমরা 3 নম্বরটা দেখি যে ইউনিট মাসে এবং ওভারহেড সপ্তাহ থাকলে, এই খুব সুন্দর একটা সমস্যা। ইউনিট কি আছে মাসে আছে, ওভারহেড আবার দেওয়া আছে সপ্তাহে। তাহলে ইউনিটকে উইকে নিয়ে আসবো। আপনি কোনো ডিস্টার্ব ফিল যদি হয় এখানে যে আপনি এটা বুঝতেছেন না, কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা যখন অঙ্ক নিয়ে আলোচনা করব তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আপনি এগুলো অন্ধের মতন শূন্য যাবেন, দেন খাতায় নোট করে যাবেন। ইউনিটকে উইকে নিয়ে আসবো, ওভারহেড বের করব। ধরেন লেখা আছে যে মান্থলি সেলস 3200 ইউনিট, ওভারহেড আছে 16,000 পার উইক ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন 4,000। তো সমাধান আমরা যদি দেখি যে লেখা আছে মান্থলি, তাহলে আমার মাসে 32,000, তাহলে যদি আমার সাপ্তাহিক দেওয়া আছে যে উইকে দেওয়া আছে, তাহলে আমি যদি উইকে নিয়ে আসতে চাই তাহলে মাসে উইকে নিয়ে আসলে হইলে তাহলে এক মাসে কয় সপ্তাহ হয় 4 সপ্তাহ, 4 দ্বারা ভাগ করলে আমার কি এসে সাপ্তাহিক এসে পড়ছে। এই সমস্যার সম্মুখীন হবে। তারপরে ওভারহেডটা আমরা বের করব কিভাবে, টোটাল টাকার থেকে আমরা বিয়োগ করব কি ডিপ্রিসিয়েশন। টোটাল টাকা কত 16,000 বিয়োগ ডিপ্রিসিয়েশন বলেই দিছে কত 4,000, এই যে ডিপ দ্বারা আমি ডিপ্রিসিয়েশন 4,000 ভাগ কি ইউনিট কত একটু আগে যেহেতু যে সাপ্তাহিক দেওয়া, তাহলে সাপ্তাহিকে নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারছি। এই যে আবার একটু আগে আমরা যেটা জিনিস দেখলাম, যেটুকু যদি ব্রেকটা পার্সেন্ট থাকে, ধরেন ওভারহেড 80% লেখা আছে ফিক্সড, ধরেন 40, তাহলে এই 80% যদি ফিক্সড হয়, ভেরিয়েবল কত 20%, আর ভেরিয়েবল হয় কিসের টাকার উপরে পার টাকা, ফিক্সড হয় কিসের টাকার উপরে টোটাল টাকা। টোটাল টাকা আপনি বের করুন, উপরে পুরাতন দ্বারা গুণ নতুন দ্বারা ভাগ। আচ্ছা, ব্রেকটা 80% ফিক্সড হলে তাহলে 20% ভেরিয়েবল হয় পার টাকা, আর ফিক্সড হয় টোটাল টাকার উপরে। টোটাল টাকা আপনি বের করুন, যে টাকা থাকবে ইন্টু পুরাতন ইউনিট ভাগ কি নতুন ইউনিটে। তাহলে আসা যাক ভেরিয়েবল যেভাবে বের করবো, আপনি টেস্ট পেপার বলেন গাইডে বলেন অনেক কঠিনভাবে দেওয়া, এখানে আমি সহজভাবে তুলে ধরছি। ভেরিয়েবল 40 20% করলে কত আসে 8। তারপর ফিক্সড কস্ট 40, তাহলে 40-এর 80% যে টাকাটা আসবো আমরা বলছিলাম টোটাল টাকার উপরে, তাহলে কি উপরে পুরাতন ইউনিট কত ধরে নেন আপনার প্রশ্নে দেওয়া আছে 40, আর নতুন কত 36, তাহলে পুরাতন দ্বারা গুণ নতুন দ্বারা ভাগ করলে আমার যেটা আসবে ওটা কি ওভারহেড। তাহলে ভেরিয়েবল আর ফিক্সড যোগ করলে তাহলে আমার কি ওভারহেড আসছে, তখন কিন্তু ভেরিয়েবল আর ফিক্সড যোগ করে হইব কি ওভারহেড আসবো। আশা করি বুঝতে পারছি, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সামনে দেখব। তারপরে আমাদের যে সমস্যা রইব ওয়ার্কিং প্রসেস নিয়ে সমস্যা রইব। হ্যাঁ, তাহলে ওয়ার্কিং প্রসেস এর এপিইউ দেওয়া থাকে না, ঠিক আছে, এটা দেওয়া থাকে না, তখন এপিইউ বের করার উপাদান হয় 3টা। কি হয়, একটা হলো র মেটেরিয়াল হয়, 2 নম্বর ওয়েজেস হয়, 3 নম্বর ওভারহেড হয়। রুলস অনুযায়ী আমাদের র মেটেরিয়ালের এপিইউ ধরতে হয় 100%, ওয়েজেস ধরতে হয় 50%, ওভারহেড ধরতে হয় 50%। আর যদি প্রশ্নে উল্লেখ থাকে যে ওয়ার্কিং প্রসেস বা শুধু প্রসেস লেখা থাকে, এর ক্ষেত্রে অল আইটেম ধরেন 50%, অর্থাৎ আপনি তখন কি 100% 50% ধরতে পারবেন না, তখন কি 50 ধরে নিতে হবে, কারণ কি বললেই দিচ্ছে উল্লেখ করেই থাকে। অথবা ধরেন 60% বলে দিচ্ছে যে লেখা আছে অল আইটেম 60%, তাহলে 100 ধরতে পারবেন না, তখন কি 60। আবারও বলা থাকতে পারে 30%, তাহলে আপনি কিন্তু ওই 150 ধরতে পারবেন। এটা কখন ধরতে পারবেন না, যখন কোনো কিছু সত্য দেওয়া থাকবে না। আর যদি সত্য দেওয়া থাকে, যা থাকবো তাই ধারা আমার ধরতে হবে। 30 থাকলে সব 30। আশা করি বুঝতে পারছেন। ধরেন এখানে ফর এক্সাম্পল ইউনিট আছে আমার 1.5 লক্ষ, র মেটেরিয়াল আছে 200, লেবার আছে 80, ওভারহেড আছে 150। তাহলে আমরা বের করব, কেমনে বের করবো, ধরেন কোনো সত্যই দেওয়া নেই, তাহলে কি র মেটেরিয়াল 100%, লেবার 50%, ওভারহেড কত 50%, এই যে 200 ইন্টু র মেটেরিয়াল কত পার্সেন্ট নেয় 100%, লেবার কত পার্সেন্ট নেয় 50%, ওভারহেড কত পার্সেন্ট নেয় 50%, দেন এটা যোগ করলে আমার ওয়ার্কিং প্রসেসের এসে পড়লো। অর্থাৎ এই যে আমাদের এপিইউ দেওয়া থাকে না, এপিইউ তখন বের করে নিতে হয়। এটা তো এটা দেওয়াই থাকে আমাদের,
খালি এপিইউ থাকে না, তাহলে এপিইউ তখন বের করে নিতে হইব। আর এটা একটু মনে রাখবেন, যদি সত্যি কখন দেওয়া থাকে অল আইটেম 50, 60 বা 30, তখন কি আপনি এই 150 ধরতে পারবেন না, যা থাকবে তা ধরে নিতে হইব। ইনশাল্লাহ বুঝতে পারছি। এই যে দেখি, যদি প্রশ্ন উল্লেখ থাকে ধরেন পার্সেন্ট, অল আইটেম এত পার্সেন্ট, ঠিক আছে, ধরেন লেখা আছে ইউনিট এত, র মেটেরিয়াল 200 পার ইউনিট, লেবার 80, ওভারহেড 150, লেখা আছে যে সমন্বয় ওয়ার্কিং প্রসেস স্টেজ অফ 60% অল আইটেম। তাহলে এখন কিন্তু ওই যে আপনি রুলস অনুযায়ী যে 100%, 50%, 50% এটা কিন্তু ধরতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 60% দেওয়া আছে, তাহলে আমরা 60% কিন্তু ধইরা নিতে হইব। তাহলে র মেটেরিয়াল 200, 60% এত টাকা আসে, লেবারের 60%, ওভারহেডের 60%, দেন আমার ওয়ার্কিং প্রসেসের কি আসলো কত, এপিইউ আসলো, ঠিক আছে, এটা দেওয়া থাকে না। আবার কখনো লেখা থাকতে পারে যে ওয়ার্কিং প্রসেসে 50% কমপ্লিটেশন স্টেজ, অর্থাৎ অল আইটেম স্টেজ বলতে এখানে আমরা বুঝাইতে আছে যে অল আইটেম কত পার্সেন্ট ধরতে হবে, 50% ধরতে হবে, ঠিক আগের অনুরূপ। অর্থাৎ ওয়ার্কিং প্রসেস অর্থাৎ র মেটেরিয়ালে ফুল বা 100% ধরবো, বাকিগুলোকে 50% ধরবো যদি আমার কোনো সত্য না দেওয়া থাকে, আর সত্য দেওয়া থাকলে ওটাই আমার ধৈর্য নিতে হইব। যেরকম এখানে লেখা আছে ওয়ার্কিং থাকে, এগুলার সমস্যা নাই, আশা করি বুঝতে পারছি। তারপর যদি আমরা দেখি এখানে একটা জিনিস গ্যাপ করে গেছে, ওয়ার্কিং প্রসেস 50% কমপ্লিটেশন উইথ ফুল স্টেটমেন্ট। এই যে বলছে যে 50% ধৈরা সহ ফুল ধরতে হইব, কার ধরতে হইব, র মেটেরিয়াল, অর্থাৎ সব কিছুতেই আমার 50% হইব, উইদাউট র মেটেরিয়াল, অর্থাৎ র মেটেরিয়াল 100 আছে, 100 ধরতে হইব, আর বাকিগুলো কত 50%, অর্থাৎ যেই লাউ সেই কদু লিখছিলাম। কারণ কি আমরা র মেটেরিয়াল ধরি 100%, তারপরটা 50%, তারপরটা কত 50%। এখন প্রশ্ন বলতেছে র মেটেরিয়াল আপনি 100% ধরবেন আর বাকিগুলো 50% ধরবেন। আমরা তো এটাই করি, র মেটেরিয়াল 100%, 50%, 50%, অর্থাৎ স্টুডেন্টকে এটা দিয়ে একটা বিভ্রান্ত করে। আশা করি এটা বুঝতে পারছি। তারপরে 5 নম্বর যে সমস্যাটা হইতে পারে, যেরকম সিপিইউ সমস্যা, ধরুন লেখা আছে প্রসেস বলতে বুঝাইতেছে কি বলেন তো, এখানে ওয়ার্কিং প্রসেস অন এই যে হাফ মান্থ। আচ্ছা, যদি অঙ্কে মাসের হয় তাহলে 1 মাসের অর্ধেক, তাহলে কত হয় 15 দিন যদি মাসের হয়। যদি অঙ্ক সপ্তাহে হয় তাহলে 1 মাস বলতে কি 4 সপ্তাহ, এর অর্ধেক তাহলে 2 সপ্তাহ। একটু মনে রাখবেন এগুলো। তারপরে আমরা দেখব ফিনিশ গুড। আপনি যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমরা পরে অঙ্ক দেখলে সুন্দরভাবে বুঝে ফেলব, কিন্তু আপনি উঠাইতে হইব, আর এগুলো একটু খালি দেখে যাবেন। ফিনিশ গুডে এপিইউ যদি দেওয়া না থাকে, ফিনিশ গুডের যা বলা থাকবে তাই নিব। যদি কিছু বলা না থাকে তাহলে রুলস অনুযায়ী কি 100% নিব, সবগুলো কি 100% নিব। আমরা দেখছিলাম যে ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে প্রথমে কি 100, তারপর কত 50, তারপর কত 50, আর ফিনিশ গুডের ক্ষেত্রে সবগুলো আইটেম প্রথম র মেটেরিয়াল 100, ওয়েজেসও 100, তারপর কি ওভারহেডও 100। তাহলে আমরা একটু দেখতেছি এখানে, ধরেন র মেটেরিয়াল 120, লেবার 80, ওভারহেড কত 50, কিচ্ছু বলা নেই সমন্বয়। তাহলে কি প্রতিটা আমরা 100% দিব। অনেক বইতে বা টেস্ট পেপারে যদি কিছু উল্লেখ না থাকে এটা দেয় না। কারণটা কি, 100% মানে কি 120 হইব, 100% মানে কি 80 হইব, 100% মানে কি 50 হইব ঘুরে ফিরা, এই জন্য এটা দেয় না। কিন্তু আপনি যদি দেখায় দেন তাহলে ভালো। র মেটেরিয়াল 120, এই 100% 120, লেবার 80, 100% 80, ওভারহেড 50, 80% 50, তাহলে কত 250 হয়েছে। যদি সত্যি থাকে ফিনিশ গুডের পার্সেন্ট, যদি পার্সেন্ট দেওয়া থাকে, অর্থাৎ যা দেওয়া থাকবে তাই ধরতে হবে। এটা একদম খুব কম, আমি পাই নাই, এই জন্য এখানে আর ইনক্লুড করা হয় নাই যে এত পার্সেন্ট ধরতে গেছি এত পার্সেন্ট ধরতে হইব। যেহেতু নাই তাহলে আমরা এই করবো না। এখানে একটা একটা ইম্পর্টেন্ট কথা এখানে আছে, আমরা জানি কি ফিনিশ গুডের এপি যা হয়, এপিইউ অ্যানুয়াল পার ইউনিট যা হয়, আবার কি ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবলের কি তাই হয়। শুধুমাত্র কোন ক্ষেত্রে, যখন ফিনিশ গুডের 3টা আইটেম প্রশ্নে যখন 3টা আইটেম দেওয়া থাকবে, যেরকম র মেটেরিয়াল আছে, তারপরে কি আছে লেবার আছে,
তারপর কি ওভারহেড আছে, হ্যাঁ, তিনটা আইটেম আছে, আর কিছু নয়। তাহলে ফিনিশ গুডও যা, ডেপ্টরসও তা। কিন্তু যদি প্রশ্নে কখনো যদি র মেটেরিয়াল আছে, লেবারও আছে, ওভারহেডও আছে, আবার কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স দেওয়া আছে, তখন কিন্তু ফিনিশ গুডসের এপিইউ আর ডেপ্টরসের এপিইউ এক হইব না। কারণ কি, তখন কি এই তিনটা শুধু খালি ফিনিশ গুডসে যাইব, আর এই চারটা যাই হয় আমার ডেপ্টরসে, তখন এক হইব না যদি অ্যাডমিনিস্ট্রেটিভ থাকে। আর যদি না থাকে তখন আমরা এই তিনটেই, এটাও যা এটাও তা। আর যদি এটাও থাকে তাহলে এটা তিনটা তো এটাতে যাইবই, কিন্তু ডেপ্টরসে আর তিনটা যাবে না, এটা এক্সট্রাভাবে যোগ করতে হবে, আমরা পরবর্তীতে প্রশ্নে দেখব। আর এটা নিয়ে আলোচনা পরবর্তীতে আছে। এই যে লেখা আছে এই কথাটাই, যদি প্রশ্নে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংস না থাকে তখন ফিনিশ গুড যা এপিইউ হবে তাই কি ডেপ্টরসের হবে। আর যদি কখনো সেলিং যদি থাকে তখন ওটা যোগ করতে হবে, হ্যাঁ। তাহলে ফিনিশ গুড এপিইউ ইকুয়াল কি ডেপ্টরস এপিইউ। তো এটা নিয়ে আমরা এখনই আলোচনা করতেছি। এই যে ডেপ্টরসের যে সমস্যাটা যদি না বুঝে থাকেন, আমরা ডেপ্টরস যে কথা, কাস্টমার যে কথা, অ্যাকাউন্টস রিসিভেবল কি একই কথা বোঝায়। অর্থাৎ ফিনিশ গুডসের এপিইউ যা হয় ডেপ্টরসের কি এপিইউ কি তাই হয় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ও সেলিং এক্সপেন্স কি না থাকে। আর থাকলে যোগ করতে হইব। ডেপ্টরসে আমার চারটা উপাদান গ্রহণ করে, কি কি? র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড গ্রহণ করে। আরেকটা যে জিনিসটা গ্রহণ করে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রহণ করে। যদি এই তিনটা জিনিস থাকে যেরকম র মেটেরিয়াল, ডেপ্টরস, ওভারহেড, তাহলে এটারও যা ফিনিশ গুডসের কি তাই কি এপিইউ। আর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ থাকে তাহলে এটা ডেপ্টরসের আগে যা যোগ হইব, যেরকম র মেটেরিয়াল তো আছেই, লেবারও আছে, ওভারহেড আছে। যদি প্রশ্নে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং থাকে, এক্সপেন্স থাকে, জাস্ট এটার সাথে যোগ হইব। আচ্ছা, ডেপ্টরসে আসে সেলিং এক্সপেন্স বা কস্ট ডেপ্টরসে আছে সেলিং এক্সপেন্স বা সেলিং কস্ট, কিন্তু সেলিং প্রাইস যেটা থাকবে এটা কি এক না, ঠিক আছে? আবার ভুলে কিন্তু ধরেন দুইটাই আছে, সেলিং এক্সপেন্সও দেওয়া আছে, সেলিং প্রাইসও দেওয়া আছে। আপনি ভুলে কিন্তু সেলিং প্রাইসটা যোগ করে ফেলতে পারেন। এই জন্য আমি এটা নোট দিয়ে দিলাম যে সেলিং এক্সপেন্স বা সেলিং কস্ট এটা শুধু ডেপ্টরস চাইব, সেলিং এক্সপেন্স না, সেলিং প্রাইস না। ডেপ্টরসের সময় নির্দিষ্ট না থাকলে, অনেক সময় নির্দিষ্ট সময় দেওয়া থাকে না, যেরকম ক্রেডিটর্স অ্যালাউড টু পারচেস 3 months অ্যান্ড সাপ্লায়ার্স 2 months, এটা তো দেওয়া আছে। ধরেন এখানে লেখা আছে, এখানে সাপ্লায়ার্স মানে আমরা বুঝাইতেছি কি সাপ্লায়ার্স, ক্রেডিটর্স কয় মাস? 2 মাস, কিন্তু ডেপ্টরসের বলা নাই। কিন্তু যেহেতু আমি সাপ্লায়ার্সে পাইছি তাহলে এই বাকিটা কি হইব ডেপ্টরসে। এখন স্টুডেন্টরা যে সমস্যাটা করে সাপ্লায়ার্স 2, এখন তো ডেপ্টরস লেখা নাই, পারচেস মানে তো সাপ্লায়ার্সই বুঝাইতেছে, তখন যে এই সমস্যার পরে না। এইখানে আমার যেহেতু আমি সাপ্লায়ার্স 2 months পাইছি তাহলে 3 months কি ডেপ্টরস, এইভাবে আপনি ধরে নেবেন। এখানে সাপ্লায়ার্স ইকুয়াল কি ক্রেডিটর্স 2 months মাস হলে, তাহলে 3 মাস কি হইব ডেপ্টরস। 3 নাম্বার পার্সেন্ট হয় আনার সময়, যেরকম ক্রেডিটর্স সেলস কত 75%, ডেপ্টরস যখন লেখা আছে ধরেন ক্রেডিট সেলস লেখা আছে কত, অর্থাৎ বাকিতে বিক্রয় কত 75%। আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে কে সৃষ্টি হয় বলেন তো, ডেপ্টরস বা আমরা বলতে পারি অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে 75% অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমরা যখন এই ক্যালকুলেশন করব, ঠিক আপনার এই যেহেতু ক্রেডিট সেলস লেখা আছে তাহলে 75% আপনার করে দেখাইতে হবে, হ্যাঁ, অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে আবার মাঝে মাঝে এইভাবে থাকে, লেখা আছে যে 1/4 অফ দ্য, অর্থাৎ 1/4 অফ দ্য সেলড এগেনস্ট ক্যাশ, সেল এগেনস্ট ক্যাশ, অর্থাৎ নগদের বিপরীতে লেখা আছে। তাহলে নগদের বিপরীতে বাকি, অর্থাৎ 4/1 ক্যাশ, তাহলে 4/3 কি বাকিতে, এই যে 1/4, অর্থাৎ 4/1 হয়েছে কি 4/1 হয়েছে কি ক্যাশে। তাহলে নগদের বিপরীত তাহলে কি হবে বাকি, তাহলে 4/1 যদি ক্যাশ হয় তাহলে বাকি হয়েছে কি 4/3। বুঝেন নাই আপনি? যেরকম আমি যদি দেখি 1/4 + 1/4 + 1/4 + 1/4, অর্থাৎ 1 হয়েছে কি নগদে ক্যাশে, তাহলে বাকি এই 3টা ভাগ কি হয়েছে বাকিতে ক্রেডিট সেলসে। তো অর্থাৎ 1 1 1 যোগ করলে 3, 4 4 বিষয়গুলো যদি লসাগু করেন আপনি 4 4 4 কাটা তাহলে 1, আবার 4 4 কাটা তাহলে থাকে কি 1, 4 4 কাটা তাহলে থাকে 1, অর্থাৎ 1 1 2 1 3, অর্থাৎ 3/4। অর্থাৎ ডেপ্টর যখন লিখুম আমরা, অর্থাৎ
1/4 হয়েছে ক্যাশে, তাহলে কি 3/4 হবে কি ডেপ্টরস। আপনি এটা চাইলে পার্সেন্টও নিয়ে আসতে পারেন, কেমন পার্সেন্ট, এটা আপনি তো মনে রাখতে 4/3 ইন্টু 100 করলে 75%, অর্থাৎ আপনি এটারে 3/4ও না দিয়ে আপনি 75% দিতে পারেন, এই তো চলে। ধৈর্য হারা হইবেন না, ক্লাসগুলো অবশ্যই আপনি একটু লিখবেন, হ্যাঁ লিখতে হইব, প্রচণ্ড লিখতে হইব। আমিও যে কোন লিখে নোট করছি, আপনাদেরও কি লিখে নোট করতে হইব, কষ্ট করতে হইব, কষ্ট ছাড়া কোনো সফলতা নাই, অবশ্যই কষ্ট করতে হইব। তারপরে যদি আমরা দেখি লেখা আছে ধরেন 50% সেলস আর অন ক্রেডিট বেসিস। আচ্ছা, তাহলে আমার 50% বিক্রি হয়েছে বাকিতে, তাই ডেপ্টরস কত 50% দ্বারা কী করতে গুণ করতে হবে। যখন ডেপ্টরস করবেন আপনি ক্যালকুলেশন করবেন, তখন কি 50% বাকি হয়েছে যে টাকাটা আসবে ওটা 50% করবেন। অথবা ইউনিটকে অর্ধেক করে নিতে হইবে না, এত ঝামেলার দরকার নেই। ধরেন 50% সেলস অন ক্রেডিট, তাহলে এটার 50% আপনি যখন ক্যালকুলেশন করবেন 50% করে নেবেন, আর এই ঝামেলা দরকারই নেই, একটু দেখার দরকারই নেই ঝামেলা আরও। আচ্ছা, লেখা আছে এই যে 4/1 হয়েছে কিসে ক্যাশে, তাহলে বাকি তো হয়েছে কি 4/3 এরকম লেখা থাকতে পারে, যেরকম 1/4 অফ ক্যাশ। যদি 4/1 হয় নগদে, তাহলে কি 4/3 হয়েছে কি বাকিতে, যখন আপনি ডেপ্টরস করবেন 3/4, মানে একই জিনিস আপনার বিভিন্নভাবে লেখা থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি একটা দেখি, ইউনিটে দেওয়া আছে ধরেন আপনার 2000, র মেটেরিয়াল 30, ডিরেক্ট লেবার 25, ওভারহেড দেওয়া আছে ধরেন 25,000 পার ইউনিট। এত বেশি কেন? 50% প্রোডাকশন, 60% প্রোডাকশন অ্যান্ড 40% সেলিং। আচ্ছা, ওভারহেড ইনক্লুড ডেপ্রিসিয়েশন, আচ্ছা 5,000 পার মান্থ। তাহলে একটু ব্যাখ্যাটা আমরা একটু খেয়াল করি। ডেপ্টরসে 4টি জিনিস আসে, কি কি আসে? র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড। র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। আর ডেপ্টরসে আমার 4টা জিনিস আসে, 3টা তো নিলামই, আর যেহেতু সেলিং আমার এখানে আছে, তাহলে কিন্তু এখান থেকে সেলিংয়ে আসবো, তাহলে কি সেলিং এক্সপেন্স। কিন্তু সেলিংয়ের টাকাটা দেওয়া নাই এখানে, কিন্তু এই যে এটাই মূল সমস্যাটা। তাহলে এইখানে র মেটেরিয়াল ও লেবারের টাকা আছে, কিন্তু এই যে ওভারহেডের যে পার ইউনিট এটা টাকাটা কি নাই। সত্য দেওয়া আছে কি 60% প্রোডাকশন ইকুয়ালি প্রোডাকশন, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড। 60% প্রোডাকশন আমরা বলতে বুঝুম যে এটা ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, আর 40% সেলিং, অর্থাৎ সেলিং ওভারহেড দেওয়া আছে। অর্থাৎ এখানে কয়টা ওভারহেড? 2টা ওভারহেড দেওয়া আছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড বের করব, আবার সেলিং এক্সপেন্স বের করব। তার আগে ওভারহেড পার ইউনিট বের করতে হবে, যেহেতু ওভারহেডের পার ইউনিট দেওয়া নাই। তো এই দুইটা বের করতে হলে আমার ওভারহেডের পার ইউনিট অবশ্যই বের করতে হইব। তাহলে ওভারহেডের পার ইউনিট আমরা যেভাবে বের করব, এখানে আমার টোটাল কত দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, অঙ্ক এখানে সমাধান আছে, সরি। টোটাল কত এখানে 25,000 পার ইউনিট। তাহলে আমরা জানি টোটাল টাকা থেকে আমরা কি বাদ দিই? ডিপ্রিসিয়েশন বাদ দিই, ভাগ দিই কি ধারা বলেন তো? ইউনিট ধারা ভাগ দিই। তাহলে আমরা এই যে এখানে যে সূত্র লিখছিলাম, টোটাল টাকা মাইনাস ডিপি লিখে দিলাম, আর ডিভাইডেড বাই কি ইউনিট। এ দ্বারা ভাগ করলে কি হয়? পার ইউনিট আসে। আমরা পূর্বের যে এটা দেখে আসি, অর্থাৎ ওভারহেড ইউনিট টোটাল টাকা মাইনাস কি ডিপ্রিসিয়েশন, তারপরে কি ইউনিট দ্বারা ভাগ করলে হয়ে যায়। এখানে টোটাল টাকা কত? 25,000, ডিপ্রিসিয়েশন কত? 5। তাহলে 25-এর থেকে কি 5 বিয়োগ, আর ইউনিট ধারা ভাগ কত? 2000 ইউনিট। তাহলে এই যে এখানে ওভারহেডের পার ইউনিটটা 25,000 বিয়োগ কত? 5, 2000 ইউনিট দ্বারা ভাগ করলে পার ইউনিট বেরিয়ে গেছে। এখন আমার এই যে প্রশ্নে বলা ছিল যে 60% প্রোডাকশন বলতে আমরা বুঝি কি ফ্যাক্টরি ওভারহেড, তাহলে 60% বলছে, তাহলে 10-এর 60% 6 টাকা। আবার বলছে সেলিং 40%, তাহলে সেলিং ওভারহেড বের হয় কত? 10 টাকার 40% কয় টাকা? 4 টাকা। ওকে, তাহলে ডেপ্টরসের ক্ষেত্রে আমার কয়টা জিনিস আসে? 4টা জিনিস। কি কি? র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, তারপর কি ওভারহেড। এখানে কিন্তু 2টা, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা সেলিং ওভারহেড। এই 2টা মিলে হইব কি 3 নম্বর হইব, ঠিক আছে? অর্থাৎ ওভারহেড 6 আর একটা কি 4 ইকুয়াল কত? 65। তাছাড়া আপনি এই নিয়মটা বাদ দিয়ে আরেকটা নিয়ম করতে পারেন। কি নিয়ম? যেরকম ডেপ্টরসে কয়টা জিনিস আসে? 4টা জিনিস আসে। হ্যাঁ, এখানে যেহেতু 2টা ওভারহেডই আছে, 2টা এখানে ইনক্লুড করতে হইব। প্রথম কি? র মেটেরিয়াল কত? 30 বুঝাইলাম। তারপর কি
ডিরেক্ট লেবার কত 25 বসালাম। এখন ওভারহেড তো দেওয়া নাই, কিন্তু ওভারহেড আপনার 70 দেওয়া আছে, টোটাল টাকা আছে, ডিপ্রিসিয়েশন আছে, তো টোটাল থেকে ডিপ্রিসিয়েশন ভাগ ইউনিট দ্বারা টোটাল টাকা থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিন, বিয়োগ করুন, আর ইউনিট দ্বারা কি ভাগ করুন, টোটাল টাকা মানে ডিপ্রিসিয়েশন ইউনিট দ্বারা কি ভাগ। তো এখন বলছে যে প্রোডাকশন কত নিতে হইব 60%, এই 60%, তারপর প্লাস এটাও তো আছে নাকি, এটারও আবার দেওয়া নাই, সিলিংয়ের পার ইউনিট দেওয়া নাই, তাহলে সিলিংয়ের পার ইউনিট কেমন বিয়োগ করুন, এই যে টোটাল টাকা বিয়োগ কি ডিপ্রিসিয়েশন ভাগ কি ইউনিট, এটা কত নিব 40%, তাহলে এই যে টোটাল টাকা ডিপ্রিসিয়েশন ভাগ 40%, তাহলে আমার আসে এটা, তাহলে ডিপ্রিসিয়েশন এই যে 30, 25, 6, 4 যোগ করলে 65, সবচেয়ে বেস্ট হলো এটা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স বা সেলিং কস্ট বা সেলিং ওভারহেডও লিখতে থাকলে ডেপ্টরসের সাথে যোগ হইব, আমরা একটু আগে দেখলাম, অর্থাৎ ডেপ্টরসের সাথে ওভারহেডের সাথেও কি যোগ হইব। তাহলে এই জিনিসটা একটু পরেই আমরা পাবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংস এক্সপেন্স যদি থাকে তাহলে আমরা একবার কি ডেপ্টরসের সাথে যোগ হইব, আর একটা কি ওভারহেডের সাথে যোগ হইব। একটু আগে ডেপ্টরসের সাথে যোগ হইলো, আবার যখন ওভারহেড করব ওভারহেডের সাথে যে কি এটা যোগ হইব, অঙ্কের ক্ষেত্রে আমরা তখন বুঝবো, কিন্তু আপাতত একটু আপনি নোটে রেখে দিবেন, যখন আমি অঙ্ক করাবো তখন এই নোটগুলোতে আসবো। যদি সেলিং এক্সপেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ থাকে তখন শুধুমাত্র ডেপ্টরসের সাথে কি যোগ হইব, অর্থাৎ সেলিং এক্সপেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ যদি থাকে এই কথাটা, তখন শুধুমাত্র ডেপ্টরসের সাথে কি যোগ হইব, ওভারহেডের সাথে তখন আর যোগ হইব না। সেলিং কস্ট হয় প্লাস, আর সেলিং প্রাইস কি আমরা দেখছি সেলিং প্রাইস কিন্তু যোগ করতে হয় না, একটু আগে আমরা দেখে আসছি যে সেলিং কস্ট বা সেলিং এক্সপেন্স যোগ হয় ডেপ্টরসের সাথে, সেলিং প্রাইস না, অর্থাৎ সেলিং কস্ট নট ইকুয়াল সেলিং প্রাইস, অর্থাৎ সেলিং কস্ট এর একই জিনিস না সেলিং প্রাইস, সেলিং কস্ট কি ডেপ্টরসের সাথে আসে, সেলিং প্রাইস না। তারপরে আমরা পাওনাদারের যে বিষয় সমস্যা হইতে পারে, যেরকম লেখা থাকতে পারে যে ক্রেডিটর্স, অ্যাকাউন্টস পেয়েবল বা সাপ্লায়ার্স, র মেটেরিয়ালের এপিইউ যা হয় ক্রেডিটর্সের কি তা হয়, তো আমরা এটা তো জানি র মেটেরিয়ালের এপিইউ যা হয় ক্রেডিটর্সের কি এপিইউ তাই হয়। ধরেন দেওয়া আছে ইউনিট 52,000 পার ইয়ার ইউনিট র মেটেরিয়াল, তো ক্রেডিটর্স বাই সাপ্লায়ার্স 4 উইকস, তারপর লেখা থাকতে পারে ধরুন 25%, হ্যাঁ 25% অফ পারচেস আর মেড ফর ক্যাশ। যদি 25% ক্যাশে হয় তাহলে বাকিতে কত হয়েছে 75%, এটা কিসে পারচেসের, পারচেস মানে কি বাকিতে যদি হয় ক্রয়ের বাকি কে হইব ক্রেডিটর্স, তাহলে ক্রেডিটর্সের ওই টাকাগুলো আমরা লিখলাম। এই যে ধরেন এখানে র মেটেরিয়াল কত 400 আর ইউনিট কত 52,000, হ্যাঁ যেহেতু এটা উইকের অঙ্ক তাহলে 52 দ্বারা ভাগ, আর যেহেতু এটা আমার বলেই দিচ্ছে এখানে এই জিনিসটা মনে এখানে নাই, এই যে সরি 4 উইক তাহলে 52 দ্বারা ভাগ হইব। আর এইখানে এই জিনিসটা আমাদের শেখার বিষয় যে আমার 25% বলতে দিচ্ছে কি নগদ ক্যাশে ক্রয় হয়েছে, তাহলে বাকি 75% বাকিতে ক্রয়। আর ক্রেডিটর্সে এই ঝামেলাটি থাকে, আর বেশি থাকে না। তারপর আমরা ওয়েজেসের যে বিষয়টা দেখব, ওয়েজেসে কোনো সমস্যাই থাকে না, ওয়েজেস ডিরেক্ট দেওয়া থাকে, কিন্তু তারপরে যদি থাকে যে এই সমস্যাটা আপনার হইতে পারে যে ডিফার্ড ওয়েজেস বা লেবার ওয়েজেসের সবসময় কি দেওয়াই থাকে। অঙ্কে সপ্তাহে এক বছর কি 52, অঙ্কে কখন এটা দেওয়া থাকতে হবে ওয়েজেস ইজ 1/2 উইক, অর্থাৎ এক সপ্তাহে কি 1, আর অর্ধেক মানে কি 0.5, যখন এটা ভাগ দিবেন ক্যালকুলেটর আপনি যখন ভাগ 1/2 তাহলে 0.5 মানে 0.5, তাহলে 1/2 উইক বলতে আমরা বুঝুম কি 1.5, এই জিনিসটা মনে রাখবেন। লাস্ট ওয়ান ওভারহেড কি প্রশ্ন দেওয়াই থাকে, তো আশা করি আপনি সুন্দরভাবে এগুলো নোট করছেন। তারপরে দেন আমরা পরবর্তীতে যে জিনিসগুলো দেখব ওই জিনিসগুলা অঙ্কগুলো দেখব, হ্যাঁ। তারপরে আরেকটা জিনিস লাস্টে যেটা নাম বললে নয়, মার্জিনে একটু সমস্যা দেওয়া থাকতে পারে মাঝে মধ্যে, মার্জিনের সমস্যাটা খুব কমই আসে। তারপরে তোমরা দেখি লেখা আছে যে মার্জিন বা কন্টিজেন্সি সম্পর্কে কিছু বলা না থাকলে তাহলে আমরা কি নীল, সাধারণত এটা থাকে না, তাহলে আমরা সেক্ষেত্রে নীল রাখবো। যে আবার মাঝে মাঝে দেওয়া থাকে, যেরকম ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পর্যন্ত কি আমরা করতে বলবে, বাস ওই পর্যন্ত করবো। যদি না দেওয়া থাকে তো নীল। যদি দেওয়া থাকে কি দেওয়া থাকতে পারে, এটা আমি 2-1টা বোর্ডে পাইছি, যেরকম কিপিং 5% অ্যাজ কন্টিনজেন্সি বা মার্জিন দেওয়া থাকতে পারে। তাহলে অর্থাৎ যেই টাকাটা আমার
ওয়ার্কিং ক্যাপিটাল আসবো, ওটার কত পার্সেন্ট কত হয়েছে 5% মার্জিন হইব, তাহলে ওকে ঠিক আছে, এই টাকাটা জাস্ট 5% করে আপনি কি করবেন যোগ করে দিয়ে নিচে হয়ে যাবে, এই কাজ, এখানে আর কোনো কাজ নেই। তাহলে ইনশাল্লাহ যত ঝামেলা আমরা এগুলা এখন শেষ করে ফেলছি, এখন আমাদের অঙ্কে কি ঠেকায়, অঙ্ক আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। আপনি কি করবেন, সুন্দর করে এগুলো নোট করে রাখবেন। আর যদি কারো যদি এই নোটগুলো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমার নক করবেন, বা ফেসবুকের আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 01872302118, তখন আমি ছবি তুলে পাঠিয়ে দিব, আপনি সুন্দরভাবে উঠায় নেবেন। পরবর্তীতে ধাপে আমি এই যে এগুলা কি করছি, বই থেকে আমি কেটে ফেলছি, হ্যাঁ, কেটে ফেলার পর এটার ব্যাখ্যা রাখছি যেন কি হইব বা কিভাবে হইব অঙ্কটা, তারপরে দেন আমি অঙ্কের সমাধান রাখছি সুন্দরভাবে, তারপর ওয়ার্কিং দিয়ে আবার এক সাইডে রাখছি। অবশ্যই আপনার প্রতিটা অঙ্ক বুঝাই দেব সুন্দরভাবে, পাশে থাকবেন। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব শেয়ার করবেন, আপনাদের অনুপ্রেরণায় আমি পরবর্তী ক্লাসগুলো দিতে আগ্রহ বোধ করব। ঠিক আছে, ভালো থাকবেন, ধৈর্য সহকারে থাকার জন্য আবারও আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।